প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা আমাদের যে নিয়মিত আয়োজন আমরা আলোচনা করি টিভিএস ইনসাইটে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার লিড রিপোর্টটি নিয়ে সাধারণত। তো আজকে আমাদের লিড রিপোর্ট হচ্ছে যে ঢাকার যে দুইটি মেট্রো লাইন MRT-1 এবং MRT-5, তো সেগুলোতে আসলে টেন্ডার প্রক্রিয়া সেগুলো থমকে আছে আপাতত এবং কাজের অগ্রগতি নেই। এখানে যেটা সরকার যে দামে অনুমোদন দিয়েছিল দরপত্রে, তার প্রায় দ্বিগুণ দামে আসলে দরপত্র পড়েছে। আমরা জানি যে এখানে জাপান ফাইন্যান্স করছে এবং জাপানিজ কোম্পানি সেখানে আসলে প্রথম টেন্ডারে তারাই পার্টিসিপেট করে এবং সেটা আমরা দেখেছি যে MRT-1-এ 52,000 কোটি টাকার যেখানে অ্যাপ্রুভড আপনার প্রকল্পর খরচ, সেটা কিন্তু আসলে 96,000 টাকা পর্যন্ত আমরা দেখেছি যে জাপানিজ কনসোর্টিয়ামের প্রপোজাল। তো এই যে জাইকার অর্থায়ন, সীমিত দরপত্র আর স্থানীয় সক্ষমতার অভাব, সব মিলিয়ে আমরা কি নিজেরাই আসলে নিজেদের জন্য সব থেকে বেশি ব্যয়বহুল মেট্রো বানাচ্ছি? সো এই মুহূর্তে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকের যে লিড রিপোর্ট সেটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাইফ। সো সাইফ আছেন আমাদের সঙ্গে। চলুন দর্শক, আমরা মূল প্রশ্নগুলোতে চলে যাই, সাইফের সঙ্গে আলোচনা করি যে আসলে বিষয়টা কি ঘটেছে। সাইফ, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। তো এই যে যদি ধরেন যে মেট্রো MRT-1 অ্যান্ড MRT-5, এটা যে এখন এই যে দরপত্র আবার পুনর্মূল্যায়ন, আবার সেটার আসলে কি হবে, কি ঘটেছে আসলে? ঘটনা হচ্ছে আমাদের মানে আপনি যখন একটা প্রজেক্ট নেবেন আপনি তো অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করেন। যে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল MRT-1 এবং MRT-5-এর ক্ষেত্রে জাপানি কোম্পানি, এটা জাপানিরাই করছিলেন জায়গা। তারপরে এখন দেখা যাচ্ছে যে আমরা ওই ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে যেই প্রজেক্টটা আমরা ডিপিপি তৈরি করলাম, ওই যে ডিপিপিটা আমাদের সরকার অনুমোদন করলো, যেখানে প্রত্যেকটা মানে প্যাকেজের ব্যয় কিংবা প্রত্যেকটা অঙ্গের ব্যয় যেটা নির্ধারণ করা হচ্ছে, এখন দেখা যাচ্ছে মানে বাস্তবায়ন পর্যায়ে এসে কোনো প্যাকেজের ব্যয় হচ্ছে আপনার মানে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম যেটা ছিল সেটা কারা করেছিল? প্রথমটা ফিজিবিলিটি স্টাডি জায়গায় করেছিল দুইটা প্রজেক্টেরই। এখন পরবর্তীতে এসে জায়গা যখন কনসালটেন্ট নিয়োগ দেয়, মানে জায়গার কনসালটেন্ট নিয়োগ দিতে হবে জায়গার ঋণের কন্ডিশন অনুযায়ী, সেক্ষেত্রে ওরা আরেকটা এস্টিমেট করছে, করার পরে দেখা যাচ্ছে ওখানে ব্যয় বেশি আসছে। এরপরে আসছে আপনার টেন্ডার। যখন আপনি টেন্ডার দিচ্ছেন, আপনি তো জানেন জায়গার প্রজেক্টগুলোতে যেহেতু এই বিড ডকুমেন্টটা জায়গার কনসালটেন্ট তৈরি করে, সেক্ষেত্রে এমনভাবে তারা ডকুমেন্ট তৈরি করে যেখানে জাপানি কোম্পানি ছাড়া মানে আপনার ওপেন টেন্ডার বলা হলেও বিশ্বের অন্যান্য কোনো দেশের দরদাতা প্রতিষ্ঠান কেউ আসতে পারে না। যে কারণে মানে ওদেরই একটা দুইটা তিনটা চারটা প্রতিষ্ঠান আসে এবং অনেক বেশি দাম এখানে প্রস্তাব রাখে আর কি। যে কারণে আমাদের এই প্রজেক্টগুলোতে এত বেশি অস্বাভাবিক ব্যয়টা আসছে। আপনি একটা জিনিস জানেন যে এই মানে এই প্রোডাক্টের দাম কত? মানে আপনি যদি জানেন এটা যদি 10 টাকা হয়, ধরেন যে জাইকা ফিজিবিলিটি স্টাডি করলো, তারা প্রথম বললো এটা 52,000 কোটি টাকা। তো সেখানেও তো বাংলাদেশ সরকার এটা বললেই কি তারা মেনে নিবে? এখানে কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাউন্টার পার্ট থাকে, তারাও তো নিজেদের থেকে একটা অ্যাসেস করতে পারে যে কেন আমাদের এত বেশি? এটা প্রতিবেশী দেশগুলোর এক্সাম্পল আসতে পারে বা অন্যান্য দেশের উদাহরণ আসতে পারে। তো সেগুলো তো শুরুতেই এগুলো নিয়ে কি নেগোসিয়েশন হয় না? না, এই জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। মানে বিগত সরকারের আমলে এই জিনিসগুলো আসে নাই। বিকজ আপনার যারা মানে আপনার মানে এই ডিজাইনটা বুঝে নিবে কিংবা যারা কস্ট অ্যানালাইসিসটা বুঝে নেবেন, মানে আমাদের যদি ধরি আপনি DMTCL, ওখানে সক্ষম লোক ছিল কিংবা আমাদের মিনিস্ট্রিতে ওই সক্ষম লোক আছে। মানে আমরা কি এক্সপার্ট হায়ার করে নিয়ে আসছি বাইরে থেকে? কখনো না। মানে আগে আমরা দেখি নাই। এখন আমরা এই সরকার আসার পরে তারা বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসছে যারা এই ধরনের জিনিসগুলো বুঝে, যারা এমন এক্সপার্ট আসছে যারা বিভিন্ন দেশে MRT-গুলোতে কাজ করার অভিজ্ঞতা ছিল, তাদেরকে এখানে নিয়ে আসে। তখনই বিষয়গুলো আমাদের সামনে আসছে বাংলাদেশে MRT-র প্রজেক্টগুলো বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক ব্যয়বহুল। আচ্ছা, এটা এই যে ব্যয়বহুল বলছেন, যে ধরেন যে আমরা যদি একটু তুলনা করি সে ইন্ডিয়ান কোনো মেট্রো, আমরা তো আগে একটা নিউজ করেছিলাম, মানে আমাদের তথ্য না, এটা DMTCL 2025 গত অর্থ বছর গত 25 সালে মানে এশিয়ার দেশগুলোতে যত MRT হচ্ছিল, যেগুলোতে দরপত্র আহ্বান করা হয়েছিল, এরকম প্রজেক্টগুলো নিয়ে তারা একটা অ্যানালাইসিস করছিলেন। আমাদের নিউজে আসছিল এটা। যেমন ধরেন আপনি দেখা যাচ্ছে মানে আমরা MRT-1 যেটা MRT-1 যেটা তখন ছিল 52,000 কোটি টাকা ধরে
যে এস্টিমেটটা করা হয়েছিল মানে ডিপিপিতে, তো ওইটা ধরে যদি আপনি মানে হিসাব করা হয় দেখা যাচ্ছে আমাদের পার কিলোমিটার হচ্ছে 253 মিলিয়ন, হ্যাঁ, কস্ট আসে। আর আপনি এমন দেখা গেছে ভারতে এটা হচ্ছে মানে যেখানে আন্ডারগ্রাউন্ড অংশ আছে ওখানে হচ্ছে আপনার মাত্র 40 মিলিয়ন। আপনি দেখেন আপনার দুবাইতে এটা 88 মিলিয়ন, কিংবা আপনি মানে আপনার সৌদি আরবে এটা 66 মিলিয়ন পার কিলোমিটার। মানে এটা এই অ্যানালিসিসটা কিন্তু ডিএমটিসিএল আগেই করছে। এখন হচ্ছে এই যে এস্টিমেটটা করছিল ওই সময় পার কিলোমিটার, তখন হচ্ছে মূল ডিপিপিতে যে কস্টটা ছিল ওটা ধরে করা হয়েছিল। কিন্তু এখন MRT-1 যে আমি উদাহরণ দিচ্ছি, MRT-1 এখন কস্ট ওরা প্রস্তাব করছে হচ্ছে আপনার 96,000 কোটি টাকা, মানে যেটা 52 ছিল। তার মানে এখন পার কিলোমিটার কস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এবং মানে আমাকে 400 মিলিয়নের উপরে আমাকে ডিএমটিসিএল এর মানে আমি যখন এমডির সাথে কথা বলতে যাচ্ছিলাম উনি বলতেছিল এটা গিনিস বুকের রেকর্ড। কেন যে গিনিস বুকে যাচ্ছে না এটা আমি অবাক হচ্ছি। এমডি বলতেছেন এটা হচ্ছে। আচ্ছা, আমরা যদি উদাহরণ দিতে পারি এখানে, আপনি যেমন ধরেন আপনি ডিপিপিতে ধরা হচ্ছিল, আপনি MRT-1 এর যদি ধরেন, আপনি শুধু মানে আপনার কনসিস্টেন্ট প্রজেক্টগুলো যেটা মানে আপনার অবকাঠামো, যেটা অবকাঠামো যদি ধরে আপনি ডিপিপিতে ছিল হচ্ছে 37,600 কোটি টাকার মতো, এটা যখন আপনি মানে এখনও আসছে হচ্ছে 80,000 কোটি টাকা। আচ্ছা, আপনি যদি প্যাকেজ ধরেন, আপনি MRT-1 এর যে আন্ডারগ্রাউন্ড প্যাকেজ, 3টা প্যাকেজ মানে 3, 4, 5, 6 এই প্যাকেজগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইয়ে করবে, মানে এই রেল লাইন নির্মাণ করবে, যেখানে যেমন কমলাপুর থেকে আপনার রামপুরা। এখানে হচ্ছে আমি যদি আপনার এখানে ওদের যে এস্টিমেট, ওরা যেটা 3টা ধরেন আপনি প্যাকেজ 3, এখানে ছিল অ্যাপ্রুভ যেটা ওটা তো 6,500 কোটি টাকা। আবার হচ্ছে আপনার কনসালটেন্ট যখন এটা ব্যয় এস্টিমেট করছে তখন হচ্ছে 13,000 কোটি টাকা, 13,400 কোটি টাকা। এবং টেন্ডারে এটা দেখা যাচ্ছে এটা আমরা 16,000 কোটি টাকা পাচ্ছি, 16,000 কোটি টাকা এই একটা প্যাকেজ। এইভাবে প্রত্যেকটা প্যাকেজ 4 ওটা হচ্ছে 5,000 কোটি টাকা ছিল, 13,000 কোটি টাকা হচ্ছে কনসালটেন্ট এস্টিমেট করছে। তারপরে আপনি যখন দরপত্র আহ্বান করছেন 14,000 কোটি টাকা, 14,900 কোটি টাকা আসছে। তার মানে প্রত্যেকটা প্যাকেজেরই হচ্ছে এভাবে দাম বাড়ানো হচ্ছে। এখন আপনি বলতে পারেন কেন, হ্যাঁ বলেন কেন জাইকার দরপত্র প্রক্রিয়া আসলে সমস্যাটা কি, কেন ওপেন টেন্ডার আসে না? সেটার জায়গা মানে আমাকে ডিএমটিসিএল বলতেছে আমরা যেহেতু মানে আপনার বিডিং প্রসেসটা হচ্ছে প্রতিযোগিতামূলক করতে পারি না, যে কারণে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঠিকাদাররা আমাদের এখানে অংশগ্রহণ করে না, এবং শুধুমাত্র জাপানি। এই যে বলছিলেন যে আপনি জাপানিজ কনসালটেন্ট, জাপান টাকা দিচ্ছে, তারা এটা তৈরি করবে, সো এখানে আপনি ওরা ওদের মতো করে তৈরি করে, তাই তো? যে আপনার টেন্ডার ডকুমেন্ট যেগুলো, বিডিং ডকুমেন্ট, সেগুলো তারা ওই রকম। কিন্তু এটা ধরেন যে মানে সেরকম কি কিছু বৈশিষ্ট্য বা কন্ডিশন আপনার স্টোরির মধ্যে আছে যে লোনটা কিন্তু সহজ শর্তে, ইন্টারেস্ট রেট খুব বেশি না, কিন্তু টার্মস এন্ড কন্ডিশন শর্তগুলো অনেক কঠিন। হ্যাঁ, কি আমি যদি একটু বলি, আপনার জাপানি ইন্টারেস্ট রেট খুবই কম, আপনি জানেন। মানে আপনি যদি এখন একটু বেড়ে যাচ্ছে, এখন অ্যারাউন্ড 2% হয়ে গেছে, কিংবা সামনে যেটা প্রস্তাব আসছে 2.36% হচ্ছে। কিন্তু MRT-গুলোতে মানে আপনার প্রায় 1-এর কাছাকাছি, খুবই কম আমি ধরলাম। কিন্তু ওদের হচ্ছে আপনার ওদের কন্ডিশন হচ্ছে আপনার কনসালটেন্ট তাদের থেকে নিতে হবে। কনসালটেন্ট হচ্ছে মানে একটা প্রজেক্টের ডিজাইন করে, ফিজিবল মানে আপনার নকশাটা তারাই করে, মানে আপনি ব্যয়টা তারা পরবর্তী তারা আবার পর্যালোচনা করে, এবং তারাই হচ্ছে আপনার যেই দরপত্র আহ্বান করাবে ওটার ডকুমেন্টগুলো তারা তৈরি করে। এখন যদি বলা হয় ডকুমেন্টে কারা অংশগ্রহণ করতে পারবে, ওরা এমন একটা জিনিসের আইটেমের কথা বললো যেটা জাপান ছাড়া কোথাও পাওয়া যায় না। সুতরাং জাপানি কোম্পানি ছাড়া, কিংবা জাপানি প্রযুক্তির কথা বললো, যেখানে জাপানি কোম্পানি ছাড়া অন্য কোনো দরদাতার পক্ষে এটা দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারে না। তারা তো অংশগ্রহণই করতে পারে না সাধারণত, দেখা যাচ্ছে জাপানি প্রজেক্টগুলোতে, যে কারণে হচ্ছে আমাদের এত বেশি কস্ট আসছে। রাইট। তো এখন ডিএমটিসিএল তারা কি সিদ্ধান্ত নিয়েছে? ডিএমটিসিএল চাচ্ছে প্রজেক্টটা হচ্ছে তারা হচ্ছে এখন তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে এটা মানে প্রজেক্টটা আবার পুনর্মূল্যায়ন করা, তারপর হচ্ছে রিভিশনে যাওয়া। রিভিশনে গিয়ে তারা চাচ্ছে যে এটা ওই যে আপনার ঋণের যে কন্ডিশনগুলো বলা থাকে, মানে এই কন্ডিশনগুলো থেকে বেরিয়ে ওপেন টেন্ডার যাতে হয় ওরকম কন্ডিশনগুলো থাকতে হবে। মানে আমি যাতে ওপেন টেন্ডার করতে পারি, ওরা মানে ওদের আশা যে কেউ যাতে প্রতিযোগিতা করতে পারে, যাদের ক্রাইটেরিয়া ফুলফিল করবে। বিশ্বের অনেক ভালো ভালো দেশ, আমার ইউরোপ থেকে তো আমাদের এখানে মানে বিডাররা আসে নাই, মানে কি আমেরিকা থেকে আসে নাই, ওখানে কি ভালো মানে বিডার নাই? ওরা তো মেট্রো রেলে, কিন্তু আমাদের এখানে আসতেই দেওয়া হয় না, 100 বছরের পুরনো, আমাদের এখানে আসতে দেওয়া হয় না। তো মানে জায়গা মানে এবং হচ্ছে যে কারণে আমাদের ব্যয়টা অনেক বেশি,
এবং বলা হচ্ছে গিনিস বুকের রেকর্ডের মতো। এখন ওরা চাচ্ছে এমন একটা মানে আপনার অর্থায়ন দরকার, আমার বিদেশি অর্থায়ন দরকার, আমার স্মার্ট মানে অর্থায়ন দরকার। ওরা বলতেছে আমরা ঋণ নিব এবং ঋণের কন্ডিশনগুলো এমন হবে না যেখানে হচ্ছে আমার দরপত্র আহ্বান করতে গিয়ে আমার প্রতিযোগিতাটা নষ্ট হবে, যেখানে হচ্ছে ভালো বিডাররা আসবে না। ওরকম আমাদের মানে ওইরকম কন্ডিশনে আমাদের ঋণ নেওয়ার দরকার নেই। আমরা এমন ঋণ নিব ও মানে লাইক ধরেন আপনার ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট তো আপনার ওপেন টেন্ডার হয়, ওরকম যদি হয় আপনার যদি এখানে যদি প্রতিযোগিতামূলক দরদাতারা আসছে তাহলে আমরা অনেক কোয়ালিটি জিনিস পাবো, ভালো জিনিস পাবো। আর একটা জিনিস হচ্ছে ওরা যাচ্ছে হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস আমরা পাই না। হ্যাঁ, আর যেমন আমি মানে অভিজ্ঞ এক্সপার্টদের সাথে যখন কথা বলছিলাম, আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে ব্যয় বেশি হওয়ার একটা কারণ হচ্ছে যেমন ধরেন আমাদের এক্সপার্ট নাই। আপনি ভিয়েতনামের উদাহরণ দিচ্ছিল আপনি ডক্টর শামসুল হক বুয়েটের অধ্যাপক, উনি আমাকে উদাহরণ দিচ্ছিলেন ভিয়েতনাম যখন মেট্রো বানাবে, ওরা কিন্তু মেট্রো বানানোর আগের 4 বছর তারা কিন্তু তাদের ম্যান পাওয়ার তৈরি করছে, মানে আপনার এক্সপার্ট তৈরি করছে, যে কারণে আপনার অনেকগুলো মানে কনসালটেন্ট ওদের ওখান থেকে নিতে হয় নাই। মানে আমাদের যদি ব্যয় কমাতে হয় এটা দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলো ম্যাটেরিয়ালস আপনি ইন্ডিয়াতে ব্যয় কম হওয়ার পিছনে অনেকেই বলে উদাহরণ দিচ্ছে ওদের ওখানে কিছু ম্যাটেরিয়ালস আছে আমাদের এখানে নাই। এখন ম্যাটেরিয়ালের বগি আমাদের এখানে বানানোর জন্য আমাকে যেমন শামসুল হক স্যার বলতেছিলেন এটা তো রকেট সায়েন্স না, এমন না যে এটা আমরা পারবো না, একটা বগিতে বানানোর কোনো ইয়ে না, কিন্তু এটা হচ্ছে আমাদের বিগত সরকারের আমলে এটার কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এটা হচ্ছে আমাদের মানে এক ধরনের কি বলবো মানে ওই একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার স্বার্থে এই দিকে আমরা যাই নাই। যারা ওই যে আমদানি করে ওই যে কিংবা ধরুন জায়গার সাথে যারা মানে কাজ করবে। এখন হচ্ছে মানে এখন ধরেন যে প্রশ্নটা এই যে এই দুইটা প্রকল্পেই তো জাপান অর্থায়ন করবে বলে, তো এখানে কি এখন আছে যে যদি ধরেন যে এখন সরকার ডিএমটিসিএল তারা প্রতিযোগিতামূলক টেন্ডারে যাবে, অন্য দেশের যারা কোম্পানি তারাও কাজ পেতে পারে কম্পিটিটিভ বিডিং, তো সেখানে কি তখন এরকম আছে যে জাপান বাংলাদেশের অর্থায়ন না করবে না, এরকম কি তারা করতে পারে? হ্যাঁ, যদি জাপান যদি হচ্ছে জাপানের কন্ডিশন যদি আমাদের সাথে না মিলে সেক্ষেত্রে জাপান হয়তো বা আমাদের এখানে অর্থায়ন করবে না, কারণ জাপান তো হচ্ছে তাদের ঋণের কিছু তাদের নিজস্ব কিছু শর্ত থাকে। সেটা আমরা যদি আমাদের মতো করে প্রজেক্ট বাস্তবায়ন করতে চাই, আমরা যদি ওপেন টেন্ডারিংয়ে যেতে চাই, সেক্ষেত্রে তো ওরা আমাদের অর্থায়ন করবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিকল্প অর্থায়নের দিকে, যেমন আপনি রিসেন্টলি হচ্ছে আপনি জানেন কিনা জানি না, আমাদের মানে আমরা এই পর্যন্ত যে মেট্রোগুলো আসছে MRT-6 যেটা রানিং এবং MRT 2টা প্রজেক্ট চালু, আমরা MRT-1 এবং MRT-5 এর কথা বলতেছি নর্দার্ন যেটা, এর বাইরে যে প্রজেক্টগুলো আসতেছে ওখানে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি কিন্তু আমাদের যেমন MRT-2 যেটা হচ্ছে পুরান ঢাকা হয়ে তারাবো পর্যন্ত যাবে, ওখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অর্থায়নের স্বীকৃতি মানে প্রাথমিক সম্মতি দিবে। তারপর MRT-5 সাউদার্ন যেটা ওখানে এডিবি এবং কোরিয়া আমাদেরকে অর্থায়ন করবে এবং করার জন্য ওরা সবকিছু প্রস্তুত, আমাদের নেগোসিয়েশনও শেষ। তার মানে হচ্ছে অন্যান্য বিডারও আসতেছে। এখন হচ্ছে এই বিষয়গুলো যখন টেন্ডারে যাবে তখন বোঝা যাবে হচ্ছে মানে আমাদের প্রতিযোগিতা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কস্টটা অনেক কমে আসবে বলে আশা করতেছে ডিএমটিসিএল। সো আলটিমেটলি তো তারপরে কি এটা আপনার রিটেন্ডার হবে, পুনর্দরপত্র এরকম? হ্যাঁ, যেহেতু আপনার এখন নতুন করে কনসালটেন্ট নিয়োগ দিবে, তারা আবার নতুন করে ব্যয়টা আবার নতুন করে নির্ধারণ করবে, তারপর হচ্ছে ওর ভিত্তিতে হচ্ছে আপনি দরপত্র আহ্বান করবে, সেহেতু হচ্ছে আমাদের অনেক ব্যয়টা কমবে। সো এই যে ওভারঅল এই দুইটা প্রজেক্ট থেকে আপনার আসলে বাংলাদেশের জন্য কি লেসন হতে পারে, শিক্ষা হতে পারে আপনার কাছে মনে হয় যে সরকার বাংলাদেশের স্বার্থ দেখা, দেশের স্বার্থ, মানুষের স্বার্থ, হ্যাঁ, তো শিক্ষাটা কি? আমরা তো আসলে বলতেছি এই যে ঋণ করে আমরা যে প্রজেক্ট মানে আমাদের এখানে ম্যাটেরিয়ালের প্রজেক্ট অনেক বেশি, এটা নিয়ে তো মানে আপনার মানে অনেক কথা, ম্যাটেরিয়ালের প্রজেক্টের খরচ বেশি, অনেক বেশি। হ্যাঁ, খরচটা অনেক বেশি। এটা নিয়ে তো কোনো এই ঋণ, এটা কিন্তু ঋণ করা, সবগুলো প্রজেক্টে ঋণ করে আসছে, এই ঋণের দায়টা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিতে হবে, করদাতাদের উপরে যাবে। মানে আমরা যদি একই মানে এমন না যে আমাদের মানে এতে কম ঋণ নিয়ে জাইকার প্রজেক্টগুলো ধরেন আমাদেরকে সবসময় যেটা মানে এক্সপার্টরা বলেন জাইকার অর্থায়নের প্রজেক্ট, আমি একটা প্রজেক্টের উদাহরণ দিয়েছিলাম কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে আপনার ভারতের একটা প্রজেক্ট যেটা জাইকার অর্থায়ন, ওটা পার কিলোমিটার 40। আপনার জাকার্তাতে জাইকার অর্থায়নে আমাদের থেকে মানে কম খরচে, দ্বিগুণের কম খরচে, অর্ধেকেরও কম খরচে জাইকার অর্থায়নে ওই মানে জাকার্তা মেট্রো তৈরি করছে, বাট আমরা করছি অনেক বেশি দামে। মানে জায়গার নিয়মই এক জায়গায় এক রকম। সুতরাং এই জিনিসগুলো এখন এদের ঋণের বোঝাটা আমাদের উপরে চাপবে এবং হচ্ছে আমাদের যে মেট্রোতে আসছে, এখন মেট্রোতে হচ্ছে মাস কমিউনিকেশন মানে জনগণের জন্য, যেখানে হচ্ছে যেহেতু বেশি কস্ট করে প্রজেক্টে বানানো হচ্ছে, মেট্রো ভাড়াও বেশি এবং আপনি যে আরও কম খরচে বানানো সম্ভব হতো, তাহলে আমরা মানে এটা আরও অনেক
বেশি মানুষকে আমরা এই সুবিধা দিতে পারতাম। রাইট। সো এটাই হচ্ছে যে শিক্ষা, দেশের স্বার্থ, এবং আসলে করদাতাদের উপরে যে ভবিষ্যতে চাপটা, বিকজ এই লোনগুলো পরিশোধ করতে হবে, তো এগুলো আসলে মাথায় রেখেই প্রকল্পগুলো নেওয়া উচিত, এবং কিভাবে আসলে দেশের একটা টাকা বাঁচলে সেটা এই দেশের জনগণই সেটার সুবিধা পাবে, সেটাই হচ্ছে লেসন আপনি বলতে চান, রাইট? তো সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম যে MRT-1 এবং MRT-5 নিয়ে DMTCL যে কোম্পানি যারা এটা ম্যানেজ করছে মেট্রো রেল, তো তারা আসলে কি ভাবছে, এটারে পুনর্দরপত্রে যাবে আলটিমেটলি, এবং সেটা আসলে যেটা তাদের উদ্দেশ্য হচ্ছে যে এটার যে জাপানিজ কোম্পানিগুলো থেকে যে প্রস্তাবনা এসেছে সেটা মনে হচ্ছে বাংলাদেশের কাছে অনেক বেশি, সেটা 90 থেকে 100% বেশি। তো এটা আসলে কিভাবে কমানো যায়, তারা সেগুলো এক্সপার্টের মাধ্যমে তাদের থেকে নিয়ে এগুলোরে অ্যাসেস করছে, এবং অ্যাসেস করে তারপরে কিভাবে এটা ওপেন টেন্ডার বা একটা প্রতিযোগিতামূলক আপনার বিডিংয়ের মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে কিভাবে আসলে এটা করা যায়, এই দুটো লাইন এগুলোই বাংলাদেশ সরকার ভাবছে, যেটা আসলে একটা গুড ইনিশিয়েটিভ। দেশের প্রতিটা টাকাই আসলে জনগণের টাকা, এবং এখানে বাংলাদেশের প্রত্যেক সরকারেরই এই বিষয়টা আসলে মাথায় রাখা উচিত, এবং আমরা আশা করি আমাদের আলোচনার মাধ্যমে সেটাই বুঝলাম যে সেটা একটা, এই প্রকল্প দুটো থেকে এই ধরনের একটা শিক্ষা কিন্তু আমরা নিতে পারি। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।